ক্লাস 9-এ কার্যক্ষমতা শক্তি অধ্যায়ের যে গাণিতিক প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেই ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে মোল চ্যাপ্টারের যদি এরকম কিছু গাণিতিক সমস্যার ভিডিও দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের খুব উপকৃত হয়। তো আজকের আলোচনা মোল চ্যাপ্টার নিয়ে। দেখো, মোল চ্যাপ্টারের আলোচনা জানতে গেলে তোমাদের কিন্তু কিছু চারটে শব্দ বা চারটে ওয়ার্ড তোমাদের খুব ভালো করে জানতে হবে এবং কিছু কিছু ডাটা তোমাদের একটু মনে রাখতে হবে, একটু মুখস্থ টাইপ করতে হবে কিছু ডাটা। তো তোমরা যদি এই মোলের অনেক সূত্র বিভিন্ন বইতেও করা আছে, বিভিন্ন সহায়িকাতেও করা আছে এবং বিভিন্ন স্যারেরাও এই সূত্র অনুযায়ী করায়, কিন্তু আমি বলবো তোমরা সূত্রটাকে বেশি মুখস্থ করতে যেও না, তাহলে পরীক্ষার সময় সূত্রটা যদি একটু গুলিয়ে যায় তাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। তো একটু কনসেপ্টটা বুঝে নাও, তারপরে অঙ্কগুলো শুরু করব। দেখো, একটা জিনিস, প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে মোল চ্যাপ্টারের ক্ষেত্রে, যে শব্দটা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো আণবিক ভর। এই আণবিক ভর জিনিসটা কি আগে বলে নিই। আণবিক ভর মানে হলো, ধরো কোনো একটা মৌল বা যৌগ দেয়া আছে, কার্বন ডাই অক্সাইড, তো এদের আণবিক ভর মানে হলো কার্বনের ভর সংখ্যা কত, কার্বনের ভর সংখ্যা হলো 12, সেটা লেখো, প্লাস অক্সিজেনের ভর সংখ্যা হলো কত, 16, কিন্তু অক্সিজেনের কটা পরমাণু আছে, দুটো পরমাণু আছে, তাই 2 গুণ হবে, তাহলে টোটাল কত হলো 12 প্লাস 16 আর 2 গুণ করে 32, অর্থাৎ 44। এই 44টা হলো কি না কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। ঠিক এর আগে যদি একটা গ্রাম কথা যুক্ত হয়, অর্থাৎ গ্রাম আণবিক ভর, মানে 2 নম্বর বললো গ্রাম আণবিক ভর কত, অক্সিজেনের গ্রাম আণবিক ভর, তাহলে 2 নম্বর আসছি গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর হলো আণবিক ভরটাকে যেটা ভেঙে পেলে কার্বন ডাই অক্সাইডের, তার পিছনে শুধু গ্রাম যুক্ত করে দাও। তা এর আগে গ্রাম আণবিক ভর, কোশ্চেনের যে আমরা আণবিক ভরটা পেয়েছি সেই আণবিক ভরের পিছনে যদি গ্রাম দিয়ে দাও তাহলে সেটা হলো গ্রাম আণবিক ভর। যদি শর্ট কোশ্চেন পড়ে যে আণবিক ভরের একক কি, আণবিক ভরের একক নেই, কিন্তু যদি বলে গ্রাম আণবিক ভরের একক কি, তো গ্রাম আণবিক ভরের একক হলো গ্রাম। বুঝতে পেরেছো? এই গেল দুটো। তারপরে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো এসটিপি। এসটিপি, এই এসটিপিতে, এসটিপি মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার মানে হলো দুটো, একটা টেম্পারেচার থাকবে, একটা প্রেশার থাকবে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে বলতে পারো 273 কেলভিন। আর প্রেশার মানে হলো 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, মানে যেটা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, বলো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, সেটাই হলো কি না স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এনটিপি। তো এনটিপি জিনিসটা কি, দেখো এনটিপি হলো একই রকম নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। নর্মাল টেম্পারেচার বলতে এটাকে বলা হয় 22 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনো কোনো বইতে কিন্তু এই 22-এর জায়গায় 20 ডিগ্রি সেন্টিগ্রেডও দেওয়া থাকে, ঠিক আছে, বা অনেক বইতে আবার 25 ডিগ্রি সেন্টিগ্রেডও দেওয়া থাকে। তো এটা ভ্যারি করে, নর্মাল টেম্পারেচার তোমরা 20 ধরেও করতে পারো, 25 ধরেও করতে পারো, অঙ্কটা কোনো অসুবিধা নেই। আগে 20 ধরা হতো, এখন 25 হচ্ছে নর্মাল টেম্পারেচার। এবং প্রেশারটা কিন্তু সেই একই থাকে, কনস্ট্যান্ট, অর্থাৎ 1 অ্যাটমসফেরিক প্রেশার। বোঝা গেছে? তাহলে নর্মাল টেম্পারেচার এনটিপিটা কি, এনটিপি মানে হলো তার মধ্যে টেম্পারেচার থাকবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রেশার থাকবে 1 অ্যাটমসফিয়ার। আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার মানে হলো টেম্পারেচার থাকবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রেশার থাকবে কি 1 অ্যাটমসফেরিক প্রেশার, মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। ধরো তোমাকে বললো যে তোমার রুমটাকে এনটিপি বানিয়ে নাও বা রুমটাকে এসটিপি বানিয়ে নাও, তো রুমটাকে এসটিপি বানিয়ে নিয়ে গেলে কি করবে, রুমের টেম্পারেচারটাকে কমিয়ে 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 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসবে, ঠিক আছে। তো প্রচুর ঠান্ডা হয়ে যাবে, তাই তো, জ্যাকেট পরে থাকতে হবে অঙ্ক করার সময়। তো রুমের টেম্পারেচারটাকে কমিয়ে 0 ডিগ্রি করবে আর প্রেশারটাকে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার করবে। তো এই গেল
আমরা যেটা করলাম, চারটে জিনিস আপাতত পড়লাম, কি আণবিক ভর, গ্রাম আণবিক ভর, এনটিপি, এসটিপি। এইবার একটা জিনিস জানতে হবে, সেটা হলো 6.022 ইন্টু 10⁻23। এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা, একে লেখা হয় NA দ্বারা, অ্যাভোগাড্রো সংখ্যা। তোমরা অনেকেই পড়ে থাকবে 6.022 ইন্টু 10⁻23। বোঝা গেছে? এটা একটু মনে রাখো, 6.022 ইন্টু 10⁻23। আর একটা জিনিস মনে রাখো, কি 22.4 লিটার, 22.4 লিটার, 22.4 লিটার। এনটিপি, এসটিপি, আণবিক ভর, গ্রাম আণবিক ভর 6.022 ইন্টু 10⁻23 আর 22.4 লিটার। এবার দেখো এগুলো কি জিনিস, 22.4 লিটার আর 6.022 ইন্টু 10⁻23, এগুলো কি এই জিনিসগুলো? দেখো, যদি পরের পেজে যাওয়া যায় তাহলে দেখা যাক কি হয়। মনে করো তুমি একটা ওই খুচরো পয়সা জমিয়ে একটা ভাণ্ডার তৈরি করেছো। তো সেই ভাণ্ডারটা এখন একদিন ভেঙে দিয়ে কিছু হয়তো জিনিস কিনবে, তার জন্য ভাণ্ডারটা ভাঙলে। তো ভাণ্ডারের মধ্যে সব ওই ছোট 1 টাকার কয়েনগুলো জমিয়েছিলে, যেগুলো হচ্ছে মার্কেটে চলে না, ছোট যে 1 টাকার কয়েনগুলো, এইগুলো জমিয়েছিলে। তো তুমি এখন গুনলে, তোমার বাবা জিজ্ঞাসা করলো, কিরে কটা 1 টাকার কয়েন হয়েছে? তো তখন তুমি উত্তর দিলে 1 মোল 1 টাকার কয়েন হয়েছে। তোমার বাবা তো অবাক হয়ে গেল, 1 মোল 1 টাকার কয়েন, সেটা আবার কি জিনিস? 1 মোল 1 টাকার কয়েন হলো, 1 মোল আর কিছুই নয়, 1 মোল হচ্ছে একটা নাম্বার, একটা সংখ্যা। 1 মোল মানে হলো 6.022 ইন্টু 10⁻23t, বা এত পিস হচ্ছে 1 টাকার কয়েন হয়েছে। মানে একটা একটা করে গুনতে এইরকম এত পিস গুনলে 6.022 ইন্টু 10⁻23, এটাই হলো কি না মোল সংখ্যা। তো যখনই বলবে মোল, একটা হচ্ছে সবসময় সংখ্যা, 6.022 ইন্টু 10⁻23। বুঝতে পেরেছো? এবার দেখো 22.4 লিটার এই জিনিসটা কি। এনটিপি বা এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। যে কোনো গ্যাস, অক্সিজেন হতে পারে, কার্বন ডাই অক্সাইড হতে পারে, নাইট্রোজেন হতে পারে, সালফার ডাইঅক্সাইড হতে পারে, যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। অবশ্যই কিন্তু সব সময় নয়, এনটিপি বা এসটিপি, এনটিপি অথবা এসটিপি। কেন না, এদের যে কন্ডিশন আছে টেম্পারেচার আর প্রেশারের, সেই টেম্পারেচার প্রেশারে যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে সবসময় 22.4 লিটার। কিন্তু কখন? 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। বোঝা গেছে? সব গ্যাস সব পরিমাণ নয়, ধরো তুমি নিলে 2 মোল, 3 মোল, 4 মোল, 5 মোল, তখন নিলে কিন্তু এই 22.4 লিটারটা ভ্যারি করে যাবে। তো একটা জিনিস মনে রাখবে, এনটিপি বা এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। আর একটু কিছু জিনিস জানা যাক। মনে করো কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে। তো কার্বন ডাই অক্সাইডকে আণবিক ভরে ভাঙলে কি পাবে? কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 2, তাহলে পেলাম কত? 12 প্লাস 32 মানে 44। তো গ্রাম আণবিক ভরে করলে 44 গ্রাম। এই 44 গ্রাম মানেই হলো 1 মোল। এই 44 গ্রাম মানেই হলো 1 মোল। তাহলে যদি বলে 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত, ঘুরিয়ে দিলে কি বলবে? 44 গ্রাম। 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর 44 গ্রাম, বা 44 গ্রামের ভর কত? 1 মোল। বোঝা গেছে? এইবার এই 44 গ্রামের আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। যা হবে সব এই আণবিক ভরটাকে ভাঙিয়ে, মানে এই রাজা, এই আণবিক ভরে যাকে ভাঙবে সে হচ্ছে রাজা। এই 44 গ্রাম, এই 44 গ্রাম রাজা হয়ে বসে আছে। এর দ্বারা সব কিছুকে প্রকাশ করা হবে। এই 44 গ্রাম মানে হলো 1 মোল, এই 44 গ্রাম মানে হলো 22.4 লিটার। এই 44 গ্রামে অণুর সংখ্যা কত থাকে? 6.022 ইন্টু 10⁻23। ব্যাস, এই তিনটে যদি বুঝে যাও, আর কোনো হাতি ঘোড়ার সূত্র মনে রাখার দরকার নেই। যে কার্বনটা দেবে, যে যৌগটা দেবে সেটাকে আণবিক ভরে ভাঙবে, ভাঙা মানেই সেটাই তত গ্রাম মানে হলো 1 মোল,
তত গ্রামে অণুর সংখ্যা আছে 6.022 ইন্টু 10⁻23 আর তত গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। বোঝা গেছে? তাহলে এবার তাহলে অঙ্ক শুরু করা যাক। দেখো প্রথম অঙ্কটা আছে 4.6 গ্রাম সোডিয়াম সমান কত মোল। 4.6 গ্রাম সোডিয়াম সমান কত মোল, প্রথম অঙ্কটা যেটা দেয়া আছে 4.6 গ্রাম সোডিয়াম। তো দেখো এই অঙ্ক করতে গেলে তোমাদের কিন্তু আগে প্রত্যেকটা মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক আর ভর সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত তোমাদেরকে আগে করতে হবে, মুখস্থ রাখতে হবে। যদি তোমরা না জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলো, তাহলে একটা ট্রিক বলে দেব, কিংবা আমার প্লেলিস্টে গিয়েও তোমরা দেখতে পারো, সেই ট্রিকটা আছে, সেখান থেকে ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের পারমাণবিক ক্রমাঙ্কগুলো হয়ে যাবে। আর না হলে আবার আমি অন্য নতুন ভিডিওতে বলে দেব, ঠিক আছে, কিভাবে পারমাণবিক ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা সহজে মনে রাখতে হয়। দেখো 4.6 গ্রাম সোডিয়াম, তো সোডিয়ামকে আণবিক ভরে ভাঙলে কত হবে? সোডিয়ামের হচ্ছে ভর সংখ্যা হলো 23, ঠিক আছে। তো 4.6 গ্রাম সমান কত মোল? আমরা জানি কি এই 23 গ্রাম সমান কত মোল? 1 মোল। তো 23 গ্রাম সমান যদি 1 মোল হয় তাহলে 1 গ্রাম সমান কত মোল হবে? 1/23। আর 4.6 গ্রাম মানে কত হবে? ইন্টু 4.6, তাহলে 1/23 ইন্টু 4.6। ব্যাস, এবার যদি এইটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 4.6 গ্রাম মানে এটা নিচে 10 হয়ে যাবে, 23 2 46, 2 মানে 5, তো 1/5। তো 1/5 মানে 0.2। এদিকে 2 গুণ করে দাও, ওপরেও 2 গুণ করে দাও, 5 2 10, একটার পরে দশমিক, তাহলে কত হয়ে গেল? 0.2 মোল। তাহলে হয়ে গেল কত? 0.2 মোল। এটাই হলো অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা বলছে 0.5 মোল জলের ভর কত? 0.5 মোল জলের ভর কত? তো জলের সংকেতটা কি? জলের সংকেত তাড়াতাড়ি বলো। H2O। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওগুলো আগে পজ করে নিজেরা চেষ্টা করো। জলের সংকেত মানে কত? H2O। তাহলে 2 ইন্টু হাইড্রোজেনের ভর সংখ্যা 1 প্লাস অক্সিজেনের কত? 16। তাহলে কত হলো? 2 ইন্টু 1 মানে 2 প্লাস 16, তো 18। তো এই 18 গ্রাম হলো গ্রাম আণবিক ভর। তো এই 18 গ্রাম মানেই কত? 1 মোল। তাহলে 1 মোল সমান হচ্ছে কত? 18 গ্রাম। তো এবার বলছে কত? 0.5 মোল। তো 0.5 মানে কত? এর হাফ। তো 0.5 মোল মানে কত হবে? এটার হাফ করে দিলে 18/2 মানে 9 মোল। এই হয়ে গেল অ্যান্সার। 0.5 মোল, তো 1-এর হাফ তো 0.5, তাহলে 18-র হাফ কত? 9 মোল। তাহলে 9 মোল হয়ে গেল অ্যান্সার। বুঝতে পেরেছ? চলো পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা বলছে 0.44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা কত? 0.44 গ্রাম। 0.44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 0.44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে সরি অণুর সংখ্যা কত? 0.44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা। তো আগে বলেছি কার্বন ডাই অক্সাইড যে মৌল বা যৌগটা বলে দেবে সেটাকে আমরা আণবিক ভরে ভাঙবো। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কত? কার্বনের 12, অক্সিজেনের 2 ইন্টু 16, তাহলে 12 আর 32 কত হবে? 44। তো 44 গ্রাম। এই 44 গ্রামে অণুর সংখ্যা কত? 44 গ্রামে অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমার 0.44 গ্রামে কত হবে? তো 1 গ্রামে হবে বাই 44, 6.022 ইন্টু 10⁻23 বাই 44, আর 0.44 গ্রাম। তো 0.44 গ্রাম মানে ইন্টু 0.44, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 বাই 44 ইন্টু 0.44। তো এটা উঠে গিয়ে নিচে দুটো শূন্য, এই 44 আর এই 44 কেটে গেল, দুটো শূন্য উপরে উঠে গেলে দুটো শূন্য কমে যাবে। তো 6.022 ইন্টু 10⁻23 থেকে যদি কমে যায় দুটো, তাহলে কি হয়ে যাবে? 21, অর্থাৎ এতটি। এই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পেরেছ? চলো
পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা বলছে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, একটু মন দিয়ে দেখবে। তুমি একটি মুদি দোকানে গিয়ে বললে আমাকে 2 মোল নুন দাও, দোকানদার কত কেজি নুন দেবে? আরে যা, দোকানদারকে এরকম বললে তো লাঠি পেটা করবে। তুমি একটি মুদি দোকানে গিয়ে বললে আমাকে 2 মোল নুন দাও, দোকানদার কত কেজি নুন দেবে? তো ফার্স্ট শব্দ একটা আসছে নুন। তো নুন, আমরা যে নুন খাই বা খাদ্য লবণ, সেই খাদ্য লবণের সংকেতটা কি জানো? খাদ্য লবণের সংকেত হলো NaCl। বুঝতে পেরেছো? তো এই NaCl এর আগে আমাদেরকে আণবিক ভরে ভাঙতে হবে। তো সোডিয়ামের একটু আগে কত বললাম? 23, আর ক্লোরিনের হচ্ছে অ্যাকচুয়াল 35.5, কিন্তু তোমরা এটা 35 ধরেই করবে। আর যখনই বইতে বা তোমাদের কোশ্চেনে ডাটা দেয়া থাকবে ক্লোরিনের 35.5, তো তোমরা তখন 35.5 ধরে করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে 35 ধরে করলাম, তোমরা যেন আবার কমেন্টে যুদ্ধ লাগিয়ে দিও না, স্যার কেন 35 হলো, 35.5 হওয়ার কথা। তো দেখো, এই দুটো যদি যোগ করা যাক তাহলে কত হবে? 5 3 8, 3 2 5, তাহলে 58 গ্রাম হলো NaCl এর গ্রাম আণবিক ভর। এই 58 গ্রাম মানে হলো কত মোল? 1 মোল, কিন্তু তুমি দোকানদারকে কত চেয়েছো? 2 মোল। তাহলে 1 মোল সমান যদি 58 গ্রাম হয়, তাহলে 2 মোল সমান কত হবে? তো লেখো 1 মোল সমান 58 গ্রাম। তো 2 মোল সমান কত হবে? এর ডবল। তো 58 ইন্টু 2, 8 2 16, 5 2 10, 1 11, 116 গ্রাম। এই হলো অ্যান্সার। দেখো, এর জন্য কিন্তু হাতি ঘোড়ার সূত্র মুখস্থ করার দরকার নেই। তোমরা যদি সূত্র মুখস্থ করো, তো সূত্র মুখস্থ করলে কী হবে? বাই চান্স যদি পরীক্ষা হলে গিয়ে সূত্রটা একটু গুলিয়ে যাও, তাহলে কিন্তু অঙ্কটা পুরো গুলিয়ে যাবে। দেখো, প্রথমেই আমি বলেছিলাম যে আণবিক ভরে ভেঙে নাও কোনো মৌল বা যৌগকে। আণবিক ভরে ভেঙে নিয়ে সেটা মানে হচ্ছে 1 মোল, তার আয়তন হচ্ছে 22.4 লিটার, আর তার মধ্যে অণুর সংখ্যা থাকে 6.022 ইন্টু 10⁻23। ব্যাস, আর কিছু মনে রাখার দরকার নেই। তারপরে দেখো একটা কোশ্চেন, এই কোশ্চেনটা একটু টুইস্ট আছে। বলছে 1 মোল কার্বনের ওজন, 1 মোল কার্বনের ওজন 12 গ্রাম হলে কার্বনের একটা পরমাণুর ভর কত? 1 মোল কার্বনের ওজন 12 গ্রাম। 1 মোল কার্বনের ওজনই তো 12 গ্রাম, এটা বলে দেওয়ার কোনো দরকারই নেই। কার্বন মানে কত? 12। তো 1 মোল কার্বনের ওজন কত? 12 গ্রাম। আমরা তো জানি এটা 1 মোল। তো এটা জাস্ট অঙ্কটাতে বলে দিয়েছে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেওয়ার জন্য। তো 1 মোল কার্বনের ওজন 12 গ্রাম। তো এই 12 গ্রামে কার্বন পরমাণুর সংখ্যা কত? এই 12 গ্রামে কার্বন পরমাণুর সংখ্যা কত? দেখো, কার্বন অণু আর পরমাণু একই, কারণ কার্বন সি, অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে যেমন H2 দুটো পরমাণু নিয়ে এক অণু হাইড্রোজেন গঠিত হয়েছে, কার্বনের ক্ষেত্রে দেখো এরকম দুটো পরমাণু নেই, মোনো অ্যাটমিক, অর্থাৎ একটা পরমাণু নিয়েই সেই কার্বন অণুটা গঠিত, অর্থাৎ কার্বনের অণুর সংখ্যা যা হবে পরমাণুর সংখ্যাও একই হবে। বোঝা গেছে? তো তাহলে দেখো, কার্বনের একটা পরমাণুর ভর, তো কার্বনের এই 12 গ্রামের মধ্যে কত থাকে? 6.022 ইন্টু 10⁻23, এতটি থাকে। তো এতটার ভর কত? 12 গ্রাম। তাহলে একটার ভর কত হবে? 12/8। তো দেখো, এটাকে যদি একটু লেখা যায় কি হবে? যে 12 গ্রাম একটার ভর মানে 6.022 ইন্টু 10⁻23, এতটির ভর 12 গ্রাম। ঠিক আছে? তো একটার ভর কত? 12 বাই ওই নিচে পুরোটা 6.022 ইন্টু 10⁻23। তো এইটাকে যদি ক্যালকুলেশান করা যায় তাহলে এটা হবে 1.993 ইন্টু 10⁻23। ঠিক আছে? এটাই হলো এর অ্যান্সার। সরি, এটা হলো এত গ্রাম। এটাকে যদি ক্যালকুলেশান করা যায় তাহলে এটা হবে 1.993 ইন্টু 10⁻³ গ্রাম। বোঝা গেছে? চলো এবার পরের কোশ্চেনটা দেখা যাক। 2 মোল HCl ও 1 মোল অ্যামোনিয়া কোনটিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি? 2 মোল HCl, তো 2 মোল HCl আগে লেখো, 2 মোল HCl, তো 2 মোল HCl আর 1 মোল অ্যামোনিয়া। তো 2 মোল HCl, 1 মোল HCl এর অণুর সংখ্যা কত? 1 মোল HCl এর অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23।
তো এটা যদি 2 মোলের ক্ষেত্রে হয়, তো 2 মোলের ক্ষেত্রে হলে অণুর সংখ্যা কত হবে? 2 গুণ হয়ে যাবে। তো 2 × 6.022 × 10⁻23, তো গুণ হয়ে গেলে এটা হবে 440.12, অর্থাৎ 12.044 × 10⁻23 এত টি। আর 1 মোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত? 1 মোল অ্যামোনিয়াতে অ্যামোনিয়া অণুর সংখ্যা হলো 6.022 × 10⁻23, কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণু। তো ভালো করে দেখো, HCl যে অণুটা গঠিত, HCl হাইড্রোজেনের একটা পরমাণু আর ক্লোরিনের একটা পরমাণু নিয়ে গঠিত হয়েছে। তো হাইড্রোজেনের যেহেতু একটাই পরমাণু, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটা হবে? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে যে কটা দেয়া আছে, অর্থাৎ এই যে 12.044 × 10⁻23, এটাই হবে কি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, অর্থাৎ 12.044 × 10⁻23। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো, অ্যামোনিয়া যে অণুটা গঠিত হয়েছে সেটা হাইড্রোজেনের কটা পরমাণু নিয়ে? হাইড্রোজেনের 3টে পরমাণু নিয়ে, কারণ নাইট্রোজেন N আর হাইড্রোজেন 3, অর্থাৎ NH3, মানে হাইড্রোজেন 3টে পরমাণু হাইড্রোজেন নিয়ে অ্যামোনিয়াটা গঠিত হয়েছে। তো অণুর সংখ্যা যদি 6.022 × 10⁻23 হয়, তাহলে এর সঙ্গে কি হবে? 3 গুণ হয়ে যাবে, কারণ হাইড্রোজেনের কটা পরমাণু আছে? 3টে। একটা অণুতে, একটা অ্যামোনিয়া অণু গঠিত হয়েছে 3টে হাইড্রোজেন পরমাণু নিয়ে, তাহলে এত পিস অণু গঠিত হয়েছে কটা হাইড্রোজেন পরমাণু নিয়ে? তাহলে ওর সাথে 3 গুণ, তাহলে এটা হয়ে যাবে 6.022 × 10⁻23 × 3, 6.022 × 10⁻23 × 3, 66018, তাহলে 18.066 × 10⁻23। তাহলে কোনটিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি অবশ্যই হচ্ছে 1 মোল অ্যামোনিয়াতে। তাহলে এই হলো আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।